ভৌতিক, রোমহর্ষকর, গা ছমছমে ভূতের ঘটনা শুনতে কে না চায়। আর সেটা যদি হয় সত্যি ভূতের ঘটনা, তাহলে গায়ের লোমগুলি কাঁটা দিয়ে ওঠে। রাত্রে বাইরে বেরোলে মনে হয় পিছনে কেউ একটা দাঁড়িয়ে আছে। এই রকম গা ছমছমে সত্যি ভূতের ঘটনা নিয়ে আমাদের আজকের নিবেদন অতৃপ্তমের কঙ্কাল। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর ভালো না লাগলে একটি ডিসলাইক দিয়ে বুঝিয়ে দেবেন গল্পটি আপনাদের মনোপুত হয়নি। তাহলে শুনতে থাকুন অতৃপ্তমের কঙ্কাল। রিটায়ার করার পর তমালবাবু মামুদপুরের এক স্বাস্থ্যকেন্দ্রের কাজ পেলেন। সেখানেই তাকে থাকতে হবে। মামুদপুর ট্রেনে হাওড়া থেকে 2-2.5 ঘন্টার পথ। জায়গাটা ভালোই লাগলো তার। প্রকল্পে কাজ করেন 4 জন ডাক্তার, 1 জন টাইপিস্ট, ক্যাশিয়ার, জোনা 6 কেরানি, তাছাড়া কজন ট্রেনি নার্সও আছেন। তমালবাবুর কাজ হলো কেরানিদের কাজকর্ম দেখাশোনা করা। ডাক্তাররা প্রায় সবাই নতুন পাশ করা ছেলে ছোকরা মানুষ। দারুণ উৎসাহেই তারা কাজ করেন। প্রকল্পের প্রধান ডাক্তার সেন থাকেন কলকাতায়। প্রায় সপ্তাহেই কদিনের জন্য এসে কাজকর্ম তদারক করেন। সাধারণের চাঁদায় প্রকল্পের কাজ চলে। কিছু সরকারি অনুদানও পান ডাক্তার সেন। মাস কতক বেশ ভালোভাবেই কেটে গেল তমালবাবুর। লোকজনের ব্যবহারও ভালো, কাজেরও তেমন চাপ নেই। তাছাড়া স্থানীয় কেরানিরাও তাকে যথেষ্ট সমীহ করে। থাকার ব্যবস্থা ভালো, মেশ করে বাইরেই সবাই থাকেন। একদিন ডাক্তার সেন বললেন, তমালবাবু, নার্সদের ট্রেনিংয়ের জন্য একটা কঙ্কাল আনতে হবে। ডাক্তার পাত্র যেতে রাজি হয়েছেন। আপনিও তার সঙ্গে যান, ওটা কিনে নিয়ে আসুন। কঙ্কাল কেনার কথাটা শুনে মনে মনে বেশ ভয় পেলেন তমালবাবু। একটা মানুষের আসল কঙ্কাল কিনে বয়ে আনতে হবে সঙ্গে করে। ব্যাপারটা যেন কেমন অস্বস্তি জাগালো ওর মনে। ডাক্তার পাত্রের বয়স খুবই কম। হেসে বললেন, কেন মিছে ঘাবড়াচ্ছেন বলুন তো? নেড়ে চেড়ে দেখে তো কিনবো আমি, না হয় বাক্সটা বইবো আমি। আপনি শুধু সঙ্গে থেকে দরদামটা করবেন, তাতে অত ঘাবড়াবার কি আছে? দোকানের মালিক একটার পর একটা কঙ্কাল এনে ওদের সামনে এসে স্ট্যান্ডে টাঙিয়ে দিতে লাগলেন। তমালবাবু বিস্ফোরিত চোখে সেগুলোর দিকে শুধু তাকিয়েই রইলেন। ওর বারবার মনে হচ্ছিল এগুলো একদিন মানুষের দেহ নিয়ে চলাফেরা করত। কে জানে, ওদেরই কেউ হয়তো একদিন ওর পাশ দিয়েই হেঁটে গেছে। মনে মনে শিউরে উঠলেন তমালবাবু। অনেক দেখাশোনার পর ডাক্তার পাত্র একটা কঙ্কাল পছন্দ করলেন। বললেন, এটা একটি মেয়ের কঙ্কাল, বোধহয় চোট পেয়ে মারা গিয়েছিল। তা হোক, এটাই নেব আমরা। দরদাম করে কঙ্কালটা কেনা হলো। তারপর ওটাকে বাক্সবন্দি করে ট্যাক্সিতে তোলার সময় তমালবাবু স্পষ্ট শুনতে পেলেন ব্যথা ভরা একটি দীর্ঘশ্বাস। চমকে উঠে উনি তাকালেন বাক্সটার দিকে। ডাক্তার পাত্র হেসে বললেন, কি এত ভাবছেন বলুন তো? আপনাকে ওটা আর ধরতেই হবে না। স্টেশনে কুলি নিয়ে নেব, আর ওখানে পৌঁছে ওটা আমি বয়ে নিয়ে যাব সেন্টারে। মিছিমিছি চিন্তা করবেন না তো, সামান্য একটা কঙ্কাল। ভয়ে ভয়ে তমালবাবু বললেন, আপনি যাই বলুন আর তাই বলুন, আমার কেমন যেন মনে হচ্ছে যার কঙ্কাল তার জীবনটা বড় দুঃখের ছিল। হাসলেন ডাক্তার পাত্র, বললেন, হতেই পারে। দুঃখীদের কঙ্কাল তো বাজারে কিনতে পাওয়া যায়। জীবনে সুখী যারা, তারা আর এমনভাবে কঙ্কাল হবে কি করে? সন্ধেবেলা কেন্দ্রে ফিরে এলেন ওরা দুজনে। তখনই গেটের কাছে ছোটোখাটো একটা ভিড় জমে গেছে।
একটা আসল কঙ্কাল যে আনা হচ্ছে তা মুখে মুখে চারিদিকে রটে গেছিল এর মধ্যে। তাই দেখতে আশপাশের গ্রামবাসীরা এসেছে। ডাক্তার পাত্র কঙ্কালটাকে অফিস ঘরের স্ট্যান্ডে ঝুলিয়ে দিলেন। কঙ্কালটা স্ট্যান্ডে দুলতে শুরু করলো। যারা এতক্ষণ বেশি সাহসী দেখাচ্ছিল তারা সবাই ছুটে পালালো। বাকিরা থতমত খেয়ে দাঁড়িয়ে রইল। পরদিন থেকে নার্সদের ক্লাস শুরু হয়ে গেল। পড়াবার সময় কঙ্কালটাকে ক্লাসরুমে নিয়ে যাওয়া হতো, অন্য সময় ওটাকে রাখা হতো অফিস ঘরেই। সে ঘরেই বসেই তো কাজ করতে হয় তমাল বাবুকে। তাই চেষ্টা করেও ওটার কথা কিছুতেই ভুলতে পারছিলেন না তমাল বাবু। কাজের ফাঁকে ফাঁকে থেকেই ওর নজর গিয়ে পড়ে কঙ্কালটার দিকে। আর তখনই ওর বুকের মধ্যে কেমন যেন একটা অনুভূতি জাগে। ভয় আছে তাতে, তাছাড়া আছে আরও একটা ভাব যা ওকে বারবার বলে মেয়েটা জীবনে সুখ পায়নি। ও তাই ওর দুঃখের কথা শোনাতে চায়। এই কথা কাউকে বলতে পারছিলেন না তমালবাবু। মনের মধ্যে একটা অস্বস্তি নিয়েই ওর দিন কাটছিল। কদিন পরে টাইপিস্ট মুখার্জিবাবু এসে বললেন, আপনাকে একটা ব্যবস্থা করতেই হবে। আমি রোজ শেষে অফিস থেকে বের হই, নিজের হাতে তালা লাগাই দরজায়, চাবিটা নাইট গার্ড কিস্কুকে দিয়ে যাই। অচত রোজ এসে দেখি রাতে কে আমার টাইপারটা ব্যবহার করেছে। আমার হাতের মেশিন অন্যে ব্যবহার করলে আমি টের পাই। কিস্কুকে ডেকে তমালবাবু ধমকালেন, বললেন আর যেন সে টাইপারটা ব্যবহার না করে। টাইপ শিখতে হলে ও বর্ধমানে গিয়ে দিনের বেলা শিখতে পারে, ওর তো রোজ নাইট ডিউটি। কিস্কু থতমত খেয়ে বলল, স্যার রাতে তো আমি ও ঘরে ঢুকি না। মুখার্জিবাবুর খুব সাহস, তাই সন্ধ্যের পর একা ও ঘরে বসে টাইপ করেন। কঙ্কালটা দেখলেই আমার ভীষণ ভয় ভয় করে। তমালবাবু ভাবলেন ধরা পড়ে গিয়ে কিস্কু নিজের দোষ ঢাকবার জন্য এসব কথা বলছে, কিন্তু আজ এই ধমক খাওয়ার পর আর সে নিশ্চয়ই ও মেশিনে হাত দেবে না। বেশ কদিন কিছুই আর ঘটল না, কিন্তু তারপর একদিন মুখার্জিবাবু ভীষণ রাগ করে বললেন, আপনি যদি এখনই ব্যবস্থা না নেন এই টাইপ মেশিনটা খারাপ হলে আমি দায়িত্ব নেব না। ও তো আবার রোজ রাতে টাইপ করা শুরু করেছে। বিনা পয়সার হাত পাকাবার সুযোগ ও ছাড়বে কেন? অগত্যা কিস্কুকে বদলি করলেন তমালবাবু নিতাইয়ের জায়গায়, আর নিতাইকে আনলেন ওর জায়গায়। নিতাই তেমন লেখাপড়া জানে না, টাইপারটা চালাবার প্রয়োজনও হবে না ওর। দুদিন পরে নিতাই এলো ওর কাছে। এদিক ওদিক দেখে বলল, স্যার আমি অফিস ঘরে রাতে ডিউটি দেব না, আমাকে অন্য কোথাও বদলি করেন। অবাক তমালবাবু বললেন, কেন, ওখানে তোমার অসুবিধাটা কি হচ্ছে? একটু ইতস্তত করে নিতাই বলল, আগে রাতে অফিস ঘরের মধ্যে কেমন যেন এক অদ্ভুত শব্দ ওঠে, খটখট খটখট, এ একটানা শব্দ। ও শব্দ যে কোথা থেকে আসে কে জানে। তমালবাবু হেসে বললেন, ইঁদুর টিঁদুর হবে হয়তো, ওর জন্য তোমাকে আমি বদলি করতে পারবো না। ব্যস্ত হয়ে নিতাই বলল, না স্যার না, ও ঘরে ইঁদুর ঢুকবে কি করতে? তাছাড়া একটানা এমন শব্দ তো ওঠে টাইপ মেশিন থেকে, আমি জানি শব্দ ওঠে। অচত ঘরের দরজা তো বাইরে থেকে বন্ধ থাকে, তাহলে? মনে মনে শিউরে উঠলেন তমালবাবু, কে অত রাতে বন্ধ ঘরে টাইপ করে? ওই কঙ্কালটা আসার আগে তো এমন কথা কারোর মুখে শোনা যায়নি। তবে কি? তবুও মুখে হাসি এনে বললেন, বেশ, আজ রাতে যদি শব্দ ওঠে তো দরজাটা খুলতে হবে। বন্ধ ঘরে ভূতে তো মেশিন চালায় না। বেজায় মুখ করে নিতাই চলে গেল। মাঝরাতে হঠাৎ কিস্কুর চিৎকার শুনে ঘুম ভেঙে গেল তমালবাবুর। কিছু বুঝে ওঠার আগেই কিস্কু ছুটতে ছুটতে এসে বলল, শিগগির আসুন স্যার, নিতাই অজ্ঞান হয়ে গেছে, আসুন তাড়াতাড়ি। অফিস ঘরের বারান্দায় নিতাই পড়ে আছে। অফিস ঘরের দরজাটা হাট করে খোলা,
তমালবাবু দেখতে পেলেন রাতের বাতাসে অন্ধকারে কঙ্কালটা অল্প অল্প দুলছে। কেন যেন মনে হলো ওর কঙ্কালটা ওর কানের কাছে সেই প্রথম দিনের মতোই গভীর দুঃখের নিঃশ্বাস ফেলল। কি যেন বলল। খুব ভয় পেয়ে গেলেন তমালবাবু। ডাক্তারবাবুরা পরীক্ষা করে দেখলেন না, ভয়ের কিছু নেই। মুখে চোখে জলের ঝাপটা দিতেই নিতাই চোখ মেলল। খানিকক্ষণ বোকার মতো এদিক ওদিক তাকিয়ে দেখল, তারপর ভয়ে দুহাতে মুখ ঢাকল। ডাক্তার পাত্র জিজ্ঞেস করলেন, নিতাই কি হয়েছিল তোমার? হাউমাউ করে কেঁদে উঠল নিতাই। বহু কষ্টে কান্না থামিয়ে বলল, স্যার, রাতে আমি আর এখানে ডিউটি দেব না। ও ঘরে ভূত আছে, মেম সাহেব ভূত। তার মানে? অবাক ডাক্তার পাত্র জিজ্ঞেস করলেন, কি হয়েছিল ঠিক করে বলো তো। ভূত আসবে কোত্থেকে? কি বলছো তুমি? কান্না মেশানো গলায় নিতাই বলল, রোজকারের মতো মাঝরাতে ঘরের মধ্যে একটানা খটখট আওয়াজ উঠতেই ও স্যারের কথা মতো মনে সাহস এনে দরজাটা খুলেছিল। বাইরের আলো ঘরের মধ্যে পড়তেই টাইম মেশিনের সামনে বসে থাকা এক মেম সাহেব ওর দিকে মুখ তুলে তাকিয়েছিল। কি করে মেম সাহেব ঘরে ঢুকলো ও যখন এই কথাটা ভাবছে, হঠাৎ মেম সাহেব বদলে গিয়ে সেখানে একটা কঙ্কাল বসে আছে। আতঙ্কে চিৎকার করে উঠেছিলাম আমি। তারপর আমার কিছু আর মনে নেই। কিস্কু বলল, সেই চিৎকার শুনেই ওর ডিউটির জায়গা থেকে ছুটে এসে দেখে নিতাই অজ্ঞান হয়ে পড়ে আছে। কঙ্কালটা কিন্তু হাওয়ায় দুলছিল তার জায়গাতেই। কঙ্কালটা কোন মেম সাহেবের? তার মৃত্যুর রহস্যটাই বা কী বা বলতে চায় তমালবাবুকে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেষ ভাগটি অবশ্যই শুনুন। ধন্যবাদ।